আজকে পড়ে শোনাবো হাসান আজিজুল হকের লেখা ছোট গল্প শকুন। তাহলে শুরু করা যাক। ছোট গল্প শকুন লিখেছেন হাসান আজিজুল হক। কয়েকটি ছেলে বসেছিল সন্ধ্যার পর তেঁতুল গাছটার দিকে পিছন ফিরে, খালি গায়ে ময়লা হাফ শার্টকে আসন করে গোল হয়ে পা ছড়িয়ে গল্প করছিল। একটা আর্তনাদের মতো শব্দে সবাই ফিরে তাকালো। তেঁতুল গাছের শুকনো ডাল নাড়িয়ে পাতা ঝরিয়ে শো শো শব্দে কিছু একটা উড়ে এলো ওদের মাথার উপর। ফিকে অন্ধকারের মধ্যে গভীর নিকষ এক তাল সজীব অন্ধকারের মতো প্রায় ওদের মাথা ছুঁয়ে সামনের পুরো ভিটেটায় নামলো সেটা। হইচই করে উঠল ছেলেরা, ছুটে এলো ভিটেটার কাছে। আবছা অন্ধকারে খানিকটা উঁচু মাটি আর অন্ধকার, একটা ঝোপ ছাড়া আর কিছুই চোখে পড়ল না তাদের। ওদের সর্দার ছেলেটি বুঝতে পারল হামেশা দেখা যায় এমন পাখিদের মধ্যে শকুনই তীব্র বেগে মাটিতে নেমে তাল সামলানোর জন্য খানিকটা দৌড়ে যায়। তাই তার চোখেই প্রথম পড়ল অন্ধকারের তালটা দৌড়তে দৌড়তে খানিকটা এগিয়ে বিব্রত হতবম্বের মতো দাঁড়িয়ে গেল। অপেক্ষাকৃত ছোট ছেলেটি বলল ভয়চকিত স্বরে, কিরে ওটা? আরেকজন জবাব দিল, মোটেই বুঝতে পারছি না, পাখি ওটো। পাখিটা কি হবে কে জানে। সঞ্জেবেলায় ক্যারে মনে কি আছে, সে বুকে থুথু দিল। অনড় হয়ে রয়েছে অন্ধকারের দলাটা, লুকিয়ে যাওয়ার একটা ভাব। পারলে কোনো বহু পুরনো বটের কোটরে, কোনো পুরিশ গন্ধে বিকট আবাসে, কোনো নদীর তীরে বেনো ঝোপের নিচে শেয়ালের তৈরি গর্তে লুকিয়ে যাওয়ার মতলব। শালা ক্যার মনে কি আছে, কে কি চাই, কেয়ার ভ্যাকে কে আসে, চ বাড়ি যাই। দলের মধ্যে গরু চড়ানোর রাখাল আছে, স্কুলের ছাত্র আছে, স্কুলের ছাত্র অথচ দরকার হলে গরু চড়ায়, ঘাস কাটে, বীজ বনে, এমন ছেলেও আছে। তুই তো ভীতু, দেখলাম একটা জিনিস শেষ পর্যন্ত দেখি দাঁড়া। না, আমি চলে যাব, তুই জাগা, তবে আমরা যাব না। ক্যারে বাড়ি যেছিস তেঁতুল তলাটা পার হয়ে দেখগা। স্কুল পরে সেই ছেলেটি বলল, জিনিসটা দেখতে হবে। প্রায় সবাই দাঁড়িয়ে গেল। তারপর বড় ছেলেটা এগিয়ে এলো, অতি সন্ত্রপণে পা টিপে টিপে। সর্দা ছেলেটি জানতো সেটা একটা বুড়ো শকুন। একেবারে কাছে এগিয়ে গেল সে, এত কাছে যে হাত বাড়ালে ধরা যায়। শালা কেয়ার মনে কি আছে, কেয়ার ভ্যাগে কে আসে। রাখালটা তখনও বিড়বিড় করছে। একটা দমকা বাতাসে অজস্র শুকনো পাতা ঝরে পড়ল। পুকুরের পানিতে প্রথমে মৃদু কম্পন, তারপর ছোট ছোট ঢেউ উঠল। কার হাত থেকে কোথায় ধাতব কিছু পড়ে বিশ্রী অস্বস্তিদায়ক একটা শব্দ হলো। ছেলেটা খুব কাছে গিয়ে দাঁড়ালো, দেখলো সত্যিই সেটা একটা শকুন। আলো থাকতে থাকতে বাসায় ফিরতে পারেনি। এখন রাতকানা। উগ্র একটা দুর্গন্ধ ওর নাকে এলো, ভাগাড়ের আষ্টে গন্ধ। গলিত শব্দের পচা পাকে সে যেন এইমাত্র স্নান করে এসেছে। শকুন কুকুরের লড়াইয়ের শেষ চিহ্ন এখনও একটা ছিটকে বেরিয়ে আসা মোটা খসখসে নোংরা পালক থেকে টের পাওয়া যায়। মারামারি করেছে শালা ঠিক সারা দুপুরবেলা, এখনও ধুকছে। পল্টু এগিয়ে এলো, পিছু পিছু জামু, এদাই, আরও অনেকে যারা ছিল। পল্টু বলল, শিকুনি লয়। হ্যাঁ, দেখতে পেয়েছিস না, মোল্লা শিকুনি লয় তো, বোধহয় মোড়ল শিকুনি। রাখাল জামু বলল, মেদিনা মদা, বলতে পারলে বলি। হ্যাঁ। সর্দার রফিক বলল, তুই তো গরু, তাই গরুর মতো কথা বলিস। শকুনটা তখনও দাঁড়িয়ে আছে চুপচাপ, বোধহয় সে পছন্দ করছে না এই বিরক্তিকর অবস্থাটা। রফিক হাঁক দিল, আয় খানিক মজা করি, আয় লাসাই খানিকটা ওটাকে। হইচই করে উঠল ছেলের দল। বাড়ি যাবার ইচ্ছা, অথচ ভয়ে তেঁতুলতলাটা পার হতে পারছে না সেই ছেলেটি, সেও চেঁচিয়ে উঠল। রফিক এগিয়ে শকুনটার ডানা ধরে ফেলল। এতক্ষণে চেতে উঠল কুৎসিত পাখিটা। অত সহজে সে ধরা দিতে চায় না। নোংরা বিরাট দুটো পাখা মেলে বিশ্রীর নকালা পা দুটো ক্ষিপ্রতার সঙ্গে চালিয়ে দৌড়তে শুরু করলো সে গায়ের সরু গলিটার মধ্য দিয়ে। এইভাবেই ওরা ওরবার প্রস্তুতি নেয়, ভারমুক্ত হবার চেষ্টা করে। বোধহয় সে শেষ পর্যন্ত উঠতে পারত, অন্তত মুক্তি পেত এই অসহনীয় কিশোরদের হাত থেকে, তাদের হিংস্র কৌতূহল আর প্রাণান্ত খেলার খপ্পর থেকে। কিন্তু
তার চোখে দৃষ্টি নেই, চলার কোনো উদ্দেশ্য নেই। শকুন তার মাথা ঠুকে গেল দেওয়ালে। পেছনে পেছনে একদল ক্ষুদে শয়তানের মতো প্রতিহিংসাপরায়ণ ছেলের দল নিষ্ঠুর আনন্দে ধাওয়া করেছে। কিন্তু পাখিটা পার হতে পেরেছে অন্ধকার গলিটা, কারণ গলিটা কানাগলি নয়। গলির দুপাশের দেওয়ালের ফুটোয় যে সাপগুলো গ্রীষ্মের গরমে গলা বের করে থাকে, যদি তারা সেই অবস্থায় থাকতো তাহলে নিশ্চয়ই মাথা আবার গুটিয়ে নিয়েছে। কুলতলার পাশ দিয়ে আরও দুটো পোড়ো ভিটের উপর দিয়ে হাড়গোড় জড়ো হওয়া টুকরো জমিটার নিরস আর্তনাদ উপেক্ষা করে জিপটা অনবরত ডানা মেলে উড়বার চেষ্টা করছে, আরও দ্রুত দৌড়চ্ছে, আরও পরিষ্কারভাবে পথ চিনতে চাচ্ছে, পালাতে চাচ্ছে। কিন্তু সে নিস্তেজ, উপায়হীন, আক্রমণ করতে জানে না। দারুণ রোষে ছেলেদের দলের মধ্যে পড়ে তীক্ষ্ণ ঠোঁটে এদের খেলার আয়োজন বন্ধ করে দিতে পারছে না। চিৎকার করে সে আর্তনাদ করে উঠল। তার পায়ে শুকনো হাড়ের চোখাদিক ফুটে গিয়েছে। আচ্ছা, বসে থাকুক, শিকুনটি কই ধরবুই, চেঁচিয়ে বলে উঠল রফিক। হ্যাঁ, তুই বস, আমরা উটুকে ধরবুই, নাইলে তুই বাড়ি যা। লও পড়ছে জি। যাকে লেগেছে সে বলল, পড়ুক যা, বলে খোঁড়াতে খোঁড়াতে আবার ছুটল। সামনেই একটা এদো ডোবা মোড় ফিরেই মাটি ছাড়ল, উড়ল সে। কিন্তু বড় ইতস্তত, বড় অনিশ্চিত তার পক্ষ সঞ্চালন। হয়তো হাঁপ ধরে গিয়েছে, ক্লান্ত হয়েছে সে, হয়তো দিক নির্ণয় করতে পারেনি। সে পড়ল দুবাতে। পানি ছিটকে নোংরা মোটা পানির ঢেউ তুলে যেসব ঢেউ আধারে চকচকে চোখ চেয়ে রইল, প্রায় শোনা যায় না এমনইভাবে আঘাত করল তীরে। একটি কদর্য জীবন হিসড়ে উঠল ওপারে, পরিবর্তিত, ভিজে, ধুলো মাখা। ছেলেরা দৌড়ে এসেছে এপারে। গ্রামের ঘনবসতি পাতলা হতে হতে এখানে ছিটিয়ে গিয়েছে। কালো কালো স্তূপের মতো হঠাৎ হঠাৎ গড়িয়ে উঠেছে। সহজ বুদ্ধিতে হাঁক ফোকর দিয়ে জন্তুটা পড়ল মাঠে, খোলা বিস্তৃত মাঠে। ছেলেরা পরস্পর পরস্পরের মুখ দেখতে পাচ্ছে না, তারাও হাঁপিয়ে উঠেছে। শালা কত তরবি দর, যেখানে যাবি জ, আর লয় মানিক, আর লয় তোমার এবার হয়ে আলছে, ওকে ধরবুই আজ, হ্যাঁ ধরবুই। এবার আল টপকে উঁচু নিচু এবড়ো থেবড়ো জমি পেরিয়ে পগার আর শিশু শস্যের উপর দিয়ে শেয়াকুলের কাটায় জামা ছিঁড়ে ছিঁড়ে মরণ প্রতিজ্ঞায় খেপে উঠল ছেলের দল। এদায় জিজ্ঞেস করল রফিককে, কি উড়বি উটোকে ধরে? কিছু করব না, শুধু ধরব। তারপর? ও কেন, তারপর কি করবি? এগু ধরে তারপর অন্য কাজ। কেউ আর কথা বলছে না, বলতে পারছে না। ভূতের মতো অন্ধকারে চলন্ত চঞ্চল বিভীষিকার মতোই ছুটছে। দক্ষিণ দিকের বাতাস গায়ে লাগছে না। দূরে বাবলা বনের পাশে আমের পাতা ভাঙার মর্মর মশমশ শব্দ কানে আসছে না। কিংবা শেয়াল ডেকে উঠল, কি ঝিঝি সিমেন্টের মেঝেতে পাথর ঘষার মতো একটানা শব্দ করছে, কি প্রতি পদক্ষেপে পায়ের নিচের নাড়া গড়িয়ে যাচ্ছে, অন্ধকার ঘনতর হয়েছে, এসব কিছুই না। কিন্তু শেষ পর্যন্ত সবাই ধরে ফেলল ওকে, আঁকড়ে জাপটে দুমড়ে ধরে ফেলল শকুনটাকে। তারা বুক দিয়ে অনুভব করল হাপড়ের মতো ফ্যাঁসফেঁসে শূন্য শব্দ উঠছে শকুনটার ভিতর থেকে, দীর্ঘশ্বাসের মতো ফাঁপা শূন্য ধরা পড়ার। ছেলেগুলোর উত্তেজিত বক্ষ স্পন্দন পাখিটা অনুভব করতে পারল কি? সেটোই বটে তো, যেটোর পেছু পেছু এলোম, এটো সেই শিকুনিটই বটে তো। কেনে পেত্তই হোসে না তোর? কি জানি কেমন পাড়া লাগছে, কেমন ভক ভক করে বই বেরোইছে দেখছিস? বই কিরে বল, দুর্গন্ধ, তাতে বই কমছে কি, অর্থাৎ দুর্গন্ধ কমছে কি? ভিজে গিয়ে চিমছে গন্ধ ছাড়ছিল শকুনটা, জমাট গন্ধ তরল হয়ে এসেছে, গলা গলা দম আটকানো গন্ধ। রফিক বলল, লে এখন ধর এটোকে, ঠোঁট তো ধরতে হবে না, দম বন্ধ হয়ে যাবে। রাখালটা এগিয়ে এলো। শালোকে আমি ধরবো? পিরিত ক্যাকে বলে দেখবি শালো। একদিকে জামু আর একদিকে রফিক ছড়িয়ে মেলে ধরল শকুনটার বিশাল শক্তিশালী পাখা দুটো। কি পেল্লায় ডেনারো, 8 লহাত হবে, গোটানো
ঘন বুনুনির পালক মেলে গেল, বুনোট যেন পাতলা হয়ে এলো, স্তরে স্তরে সাজানো পালক পাশাপাশি চওড়া হয়ে কারকিত করা গালিচার মতো বিছিয়ে যাওয়ার কথা, কিন্তু শকুনটা ভিজে গিয়েছে, ধুলো লেগে গুটিয়ে গিয়েছে তার পালক। এখন তাই অনেক ফাঁক, পাশাপাশি পালক, অনেক ছিটানো ছিটানো। দুই ডানা অসহায়ভাবে ছড়িয়ে দিয়ে আত্মসমর্পণ করলো শকুনটা। এবার দ্বিতীয় দফা দৌড়। ধর ধর লেঙ্গুর তুল ধর। শকুনের পা পারে না অত জোরে তাল দিতে, কিন্তু তাতে কী বা এসে যায়, পা না হয় মাটিতে পড়ছে না, ছেলেদের দৌড়ের গতি টানছে তাকে, হিসড়ে নিয়ে যাবে। এদা মুখ তো ঠুকে গেল, কি টেলে নিচে যেদিক দেখ, মরে গেল নিকিন, দেখ এগো। কেয়ার গরজ কেঁদেছে একবার, মরাটোকেই টানবো। ভয়ানক হুল্লোড় করে ওরা দৌড়চ্ছে এই টানার পিছু পিছু, চেঁচাতে চেঁচাতে। ভার মজা পেয়ে, অদ্ভুত রকমের খেলা পেয়ে কি লাভ? লাভ লাভ তোকে দেখে লোভ। তুই তো শিকুনি, তোর গায়ে গন্ধ, তুই ভাগারে মরা গরু খাস, কুকুরের সাথে সেরাসরি করিস, তোকে দেখে রাগ লাগে কেনে? ছেলেদের কথায় শকুনটাকে দেখে তাদের রাগ লাগে, মনে হয় তাদের খাদ্য যেন শকুনের খাদ্য, তাদের পোশাক যেন ওর গায়ের গন্ধ ভরা নোংরা পালকের মতো। সুৎখোর মহাজনের চেহারার কথা মনে হয় ওকে দেখলেই, নইলে মহাজনকে লোকে শকুন বলে কেন? কেন মনে হয় শকুনটার বদহজম হয়েছে? যে ধূসর রঙটা দেখলেই মন দমে যায়, তার সঙ্গেই এর রঙের এত মিল থাকবে কেন? প্রায় জীবন্ত ফেলে দেওয়া যে শিশুগুলোকে গর্তে, খানা ডুবায়, তেঁতুল তলায় ছেলেরা দেখে, না বোঝার যন্ত্রণায় মন যখন হু হু করে ওঠে, তখন তাদের কচি মাংস খেতে এত মজা লাগে কিসের? কে বলল ভোক লেগেছে, কিছু খাস নাই? দুপুরবেলায় গোস্ত দিয়ে ভাত, আমারও ভোক লেগেছে। তোর জামার রং তো দেখে রাগ লাগে, যেমন মোটা তেমনই খসখসে, ঠিক শালা শিকনিটুর মতন। হামিদের বাপটো দু একদিনের ভেতরেই মরবে। আজ সারা বৈকালে কি করছে জানিস? জানি, খালি হাঁপিয়েছে এই শালোর মতন। জামু বলল, সব শালোর হাঁপানির ব্যায়াম। ওরে শালা, পালাইতে চাও? শালা শিকুনি, শালা সুৎখোর অঘোর বষ্টম। অঘোর বষ্টমের চেহারার কথা মনে পড়তে হা হা করে হেসে উঠল সবাই। মাতামাতি চলে, আল টপকে টপকে উঁচু নিচু জমির উপর দিয়ে, ক্ষত বিক্ষত মনে আর দাগড়া দাগড়া ঘায়ে, সে আকুল আর সাই বাবলার বনে, লম্বা শুকনো ঘাসে, পগারে, সাপের নিঃশ্বাসের মতো ফাটা মাটির উষ্ণ ভ্যাপসা হাওয়ায়, আকার অরহর কাটা জমির বল্লমের মতো সুসল সরল, গুড়ির আক্রমণে ও আর্তনাদে। একটা মাটির ঢেলার মতো গড়িয়ে গড়িয়ে, শক্তির বেদনাবোধের অতীত অবস্থায় আচ্ছন্ন চেতনাহীন তন্দ্রার মধ্যে শকুনটা শুধুই চলেছে। যখন ছেলেরা বিশ্রাম নিচ্ছে, কথা বলছে নিজেদের মধ্যে ক্ষতের রস মুছলে প্যান্টে, শকুনটা তখনও দাঁড়িয়ে আছে, পালানোর অসম্ভব চেষ্টা করছে না সে। কত তারা উঠেছে দেখ, কিন্তু আলো তো হচ্ছে না। চাঁদ নাই খুঁজি, বাতাস দিছে লইরে, দিছে তো শালার গরম বাতাস। আমার কিন্তু জাড় লাগছে, তোর ভয় লেগেছে? কত দূরে এলম রে? উড়ে সর্বনাশ, মাঝমাঠে এসে পড়েছি। মানুষ মারির মাঠ যে রে, উইটো নিশ্চয় ক্যালেনের পার। চ ক্যালেনের পাড়ে যাই, আর একবার গা ধোয়াই গাছ ও শিকুন টিকোয়। পথটা ঠাউর করা যায় না, চারদিকের গাছ ঝাপসা, দিশাহারা মনে হয়। এত বড় আকাশ, এত অন্ধকার। জামু বলে, শুনেছিস রাত দুপুরে কী সব হয়? এই ভাই পায়ে পড়ি, বলিস না। যেখানে সেখানে তেঁতুল গাছ দেখা যায়। ঘরের খিল খুলে মেয়ে হোক আর মরদ হোক, ঘুমের ঘোরে ঘোরে মাঝমাঠে চলে আসে, দেখে খালি শালা তেঁতুল গাছ আর মিশমিশে কালো বিলুই। যেদিকে তাকাও খালি বিলুই আর বিলুই। কেয়ার ভ্যাকে কে আসে শকুনটাকে হঠাৎ কালো বিড়াল বলে মনে হয়। ছেলেদের আর কারো গায়ে হাত দেবার সাহস নেই, নিজেই নিজের বুকে হাত দিয়ে অনুভব করে। একটা ব্যাপার তো হতে পারে, ধর সবাই ভূত আর সবাই মানুষের ভ্যাকে এসে। না না, আমি ভূত লই, এদা আমি মানুষ। তাইলে আমাকে শুয়ে দেখ, আমি যদি মানুষ না হই আমি উড়ে মিলিয়ে যাব। আমাকে
আমি ছুতে পারবো না। সবাই সবাই থেকে সাবধান হয়ে ক্যানেলের পাড়ে বসলো। একে অপরের দিকে তীব্র চোখে তাকাচ্ছে, তারপর নিজের হাতে চিমটি কাটছে। শকুনটাকে ছেড়ে দিয়েছে ওরা। সে দুটো ডানা ঝেপে পা দুমড়ে মাটিতে গোজ হয়ে পড়ে আছে। রাত দুপুর ঘুরে গিয়েছে লয়। এখন সাজও লাগতে পারে, আবার দুপুর রাতও হতে পারে। বোধহয় তাই। তাদের হিসেব নেই। এ সময়টুকু ঠিক সময় নয়। এই খেলাটা তাদের সময়ের বাইরে ঘটেছে যেন। তবু কে বলল 3বার শেয়াল ডেকেছে, তাইলে প্রায় শেষ রাত। চ ভাই, পানিতে নামি। পাগলের মতো ছুটে ক্যানেলে নামলো ছেলেরা। একটা বাতাসও সঙ্গে সঙ্গে অগভীর পানির উপর দিয়ে সরসর করে এসে ওদের চোখে মুখে লাগলো। কি একটা যেন সঙ্গে সঙ্গে ফিরে এলো। আর একবার স্নান করলো শকুনটা। শালা কিছু খাবে না? কি খাবে? মরা আছে এখানে যে খাবে? জামু বলল, ভুঁইয়ের লারা ছিঁড়ে লিয়ে আয়, ওই খাক শালা। তাই নিয়ে এলোকে। রফিক বলল, গরু তো লয় যে খেরা খাবে, কিন্তু এখন ওই শালাকে তাই গিলতে হবে। হ্যাঁ, লাও গেলাও, দেখি রে তোর শরীরটা দে। হ্যাঁ, ঠিক অমনি করে ওর ঠোঁট্ট চিরে ধর। খ্যাক খ্যাক করে শব্দ করে উঠল শকুনটা। তার ঘাড় মুচকে ঠোঁট ফাঁক করে অতি সাবধানে ছেলেরা তাকে খড়ের টুকরো খাওয়াচ্ছে। খা শালা, মর শালা। আমিও লোভ, মুটুক করব। রফিক সব থেকে বড় পালকটা ছিঁড়ে নিল। মাংসের ভিতর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো পালকটা। শিরে উঠল যে শকুনটা। তারপর সবাই ছিঁড়ল। কদাকার বড় মুরগির মতো দেখালে লাগলো তাকে। তারা সবাই ফিরছে টলতে টলতে, বসে দাঁড়িয়ে, হুঁচট খেতে খেতে, ছেঁড়া শার্ট দেখতে দেখতে, আগামীকালের কথা ভাবতে ভাবতে। গায়ে ঢুকতেই এপাশে তালগাছ, ওপাশে ন্যাড়া বেলগাছের যে ছোট তরুণটি আছে, তারই আবছা ছায় সাদা মতো কি দেখা যাচ্ছে। জামু বলল, ওদিকে যাস না, চ ঘুরে যাই। তোর বাড়ি তো ওদিকে, চ দেখি না ও দুটো কি। বাড়ি কাছে বলেই জানি ও শালা শালি ক্যারে, দরকার কি তো শুনে, বল কেনে। ও হচ্ছে জমিরদ্দি আর কাদু শেখের রার বোন। কি করছে ওখানে? আমরার আটি, চ বাড়ি যাই। পূব দিকে রং ধরবার ঠিক আগেই যখন গভীর অন্ধকার নেমে আসে, তখন ছেলেরা ছেঁড়া মাদুরে সোদা মাটিতে অচৈতন্য হয়ে ঘুমোয় অসুবিধের মতো। অশান্তির মধ্যে না খেলে খালি পেটে ছেলেগুলো বেঘরে ঘুমোয়। যখন সূর্য উঠল, রোদ উঠল, গাছপাতা ঝকমক করে উঠল তখন, এবং তারপর যখন রোদ চড়া হয়, বাতাস গরম হয়, মাঠে ছেড়ে দেওয়া গরুগুলো মাটি শুকে শুকে শুকনো ঘাস খেয়ে ফেরে, তখনও ছেলেদের ঘুম শেষ হচ্ছে না। ন্যাড়া বেলতলা থেকে একটু দূরে প্রায় সকলের চোখের সামনেই গত রাতের শকুনটা মরে পড়ে আছে। মরার আগে সে কিছু গলা মাংস বমি করেছে। কত বড় লাগছে তাকে। ঠোঁটের পাশ দিয়ে খড়ের টুকরো বেরিয়ে আছে। ডানা ঝামড়ে চিত হয়ে পা দুটো উপরের দিকে গুটিয়ে সে পড়ে আছে। দলে দলে আরও শকুন নামছে তার পাশেই। কিন্তু শকুনের মাংস খায় না। মরা শকুনটার পাশে পড়ে রয়েছে অর্ধস্ফুট একটি মানুষের শিশু। তারই লোভে আসছে শকুনের দল, চিৎকার করতে করতে উন্মত্তের মতো। আশপাশের বাড়িগুলো থেকে মানুষ ডেকে আনছে মৃত শিশুটি। এই কাজটা কে করলো গো? মেয়ে পুরুষের ভিড় জমে গেল আস্তে আস্তে। শুধু কাদু শেখের বিধবা বোনকে দেখা যায় না। সে অসুস্থ, দিনের চড়া আলোয় তাকে ফ্যাকাশে দেখাচ্ছে। এতক্ষণ শুনলেন হাসান আজিজুল হকের লেখা গল্প শকুন।